আসসালামু আলাইকুম। বাইনু ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। গতকাল ইসরায়েলের হৃৎপিণ্ডে অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল দিয়ে হামলা চালায় ইয়েমেনের ইরানপন্থী হুথি বাহিনী। এতে 18 ইহুদি আহত হয়। ব্যর্থ হয় ইসরায়েলের সকল প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরেই হুথিদের সামরিক স্থাপনার ওপর ইসরায়েলের পক্ষে প্রতিশোধ নিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনার সময় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেনের রাজধানী সানায় একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে। 21 ডিসেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় তারা একাধিক হুথি ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সেন্টকম আরও জানায় তাদের একটি যুদ্ধবিমান লোহিত সাগরের উপর ভূপাতিত হয়েছে। এতে থাকা 2 ক্রু সদস্য নিরাপদে বের হতে সক্ষম হলেও একজন সামান্য আঘাত পেয়েছেন। কিছু মিডিয়া বলছে ইয়েমেনে বিমান হামলা করে ফেরত আসার সময় লোহিত সাগরে আমেরিকার একটি FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান ফ্রেন্ডলি ফায়ার বা নিচ বাহিনীর হামলায় ভূপাতিত হয়েছে। উক্ত যুদ্ধবিমানকে লক্ষ্য করে আমেরিকা টাইকনডেরোগা ক্লাস মিসাইল ক্রুজার যুদ্ধজাহাজ মিসাইল ফায়ার করলে যুদ্ধবিমানটি ধ্বংস হয়ে যায়। এই সপ্তাহের শুরুতে হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল সিরিজ হামলা চালায়। হামলাগুলো ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বন্দর এবং জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত হানে। হুথি পরিচালিত আল মাসিরা টিভি জানিয়েছে এই হামলায় সালিফ বন্দর ও রাস ইসা টার্মিনালে 9 জন নিহত হয়েছে। গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথিরা। বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেক্টা TB2 ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর শোরগোল তৈরি হয়েছিল। এই TB2 ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। একই সঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলোর। এর ফলে ভারত ও বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি। তবে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়েন ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চোরাচালান মোকাবেলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী BSF। জানা গেছে নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় BSF অ্যান্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। অপরদিকে বন্দীদের ভারতে পাঠাতেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুমকাণ্ডে দিল্লির যোগ খুঁজে পেল বাংলাদেশের তদন্ত কমিশন। হাসিনা সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে। হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শুধু নয়, ওই রিপোর্টে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকে থাকতে পারেন। কমিশনের রিপোর্টে বলা হয়েছে ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দী আটকে থাকতে পারেন। দেশের বিদেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক, কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। প্রতিবেদনে উল্লেখিত 2টি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা 2টির একটি হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটি হল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দী বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল।
যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলটিতে টিএফআই অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশনের ইঙ্গিত বহন করে। তারা জানায় ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখা তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভিতরে ছিল। কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে। তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গণের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে, যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান। তারা জানায় 2010-এর দশকের গোড়ার দিকে ও মাঝামাঝি সময়ে টিএফআই কেন্দ্র পরিদর্শনকারী সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা যায় একসময় এই স্থাপনাতে বেশ কিছু সেলসহ অতিরিক্ত একটি তলা ছিল। বর্তমানে এটিতে আর প্রবেশ করা যায় না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা এখনও আরও প্রমাণের অপেক্ষায় আছি। তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বর্তমানে নষ্ট করে ফেলা সেগুলোর একটিতে আটক ছিলেন। সালাউদ্দিন জানান যে তাকে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় ভূখণ্ডের বেশ ভেতরে এই হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রকৃতি এবং এ সময় পরিচয় গোপন রাখতে জম টুপি পরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সন্দেহভাজন সদস্যদের উপস্থিতি থেকে এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এই ঘটনা সংঘটিত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব গোয়েন্দা শাখায় নিয়োজিত সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি 2011 সালের দিকে দুটি পৃথক ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে 3 জন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনায় 2 জন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয়। অন্য একটি ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশে আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর বিনিময়ে র্যাব গোয়েন্দা শাখা বাংলাদেশে 2 বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে। কমিশন জানায়, সেনা সদস্য বন্দীদের নাম জানাতে না পারলেও এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয় গুমের ঘটনাগুলোর প্রাতিষ্ঠানিক ও আন্তঃসীমান্ত প্রকৃতি নির্দেশ করে। কমিশন মনে করে, তবে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দুই দেশের জন্য এর তাৎপর্য কি তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন। সবশেষ ইরান প্রসঙ্গ। পশ্চিমা পরাশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। সম্প্রতি সিরিয়ায় মারাত্মক পর্যুদস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি। এর মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প। বলা হচ্ছে, ইরানের এই সফলতা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলবে। এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দিবে ইরানের নতুন এই সামরিক সাফল্য। গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে ইরানের নতুন এক ড্রোনবাহী রণতরী দেখা গেছে। রণতরীটি আগে একটি পণ্যবাহী কন্টেইনার জাহাজ ছিল। শুধু ড্রোনের জন্যই একটি রণতরী সাগরে ভাসিয়েছে দেশটি। তেহরান এ নিয়ে আগে থেকে কোনো ঢাকঢোল না পেটালেও কৃত্রিম উপগ্রহ ম্যাক্সারের লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য। একই ধরনের 3টি রণতরী তৈরি করেছে ইরান। এর মধ্যে প্রথমটি হল শহীদ বাঘেরি, আর দ্বিতীয়টি শহীদ রৌদাকি এবং তৃতীয়টি শহীদ মাহদাভি। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে 3টি জাহাজই পারস্য উপসাগরে দৃশ্যমান। শহীদ বাঘেরিকে বলা হচ্ছে ফরওয়ার্ড বেস শিপ। এতে বোঝা যায় প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়েছে। এই রণতরীতে এমন একটি কোণ রয়েছে যেখান থেকে ড্রোনটি গোপনে উঠতে পারে। এর রানওয়ে খুবই সংক্ষিপ্ত, শুধু ড্রোনের জন্য তৈরি করা। এর উপরিভাগে একটি স্কি জাম্প রয়েছে। এই প্রযুক্তিটি বিমানবাহী রণতরীর মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা যায় এটি শুধু ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে। নতুন 3 ড্রোনবাহী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযুদ্ধে আরও এগিয়ে গেল।
বিভিন্ন সূত্র জানায় চলতি বছরের নভেম্বরের শেষের দিকে ইরান শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ড থেকে এটি বের করা হয়। তারপর থেকে এটি সমুদ্রে ভ্রমণ করছে। সম্ভবত এর ট্রায়াল চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে। এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করছে।